হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে বাচ্চারা? একটু আমাকে অফলাইন নেটওয়ার্ক বলতে বলেন, কমেন্টে বলেন শোনা যায় কিনা। শোনা যায়? হ্যালো, দাঁড়ান আমি তো আমার ফেসবুক লাইভটা দেখে নিই আমি। হ্যালো, শোনা যায়। ওকে ফাইন, আমরা স্টার্ট করি, ঠিক আছে। সরি বাচ্চারা, আপনাদেরকে আজকে একটু প্যারা দিলাম। মানে হয়েছে কি, জুমটা এক্সপায়ারি করছে তোমার ইফতারের আগে আগে। এখন আমি যার কাছ থেকে জুম নেই, ওই জুমের ভেন্ডর তো আসলে মনে করো যে আমাকে এখন কিভাবে দিবে, আমি ওকে খুঁজেও পাচ্ছি না। এই জন্য হচ্ছে একটু প্যারা হয়েছে, এই জন্য আমি ফেসবুক লাইভে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এক্সট্রিমলি সরি। জেনারেলি তো আপনারা জানেন এরকম হয় না, আমি সবসময় জুমে নিতে পারি। এখন ক্লাসটাও লেট করতে শুরু করতে লেট হলো আমার। ওকে বাচ্চা, আমরা স্টার্ট করি। হ্যালো হ্যালো, ওকে স্টার্ট করলাম। সো আজকে আমরা পড়বো মূলত হচ্ছে প্রসঙ্গ কাঠামো। সবাই হেডিং দেন লেকচার 11, লেকচার 11, এবং হেডিং দেন হচ্ছে প্রসঙ্গ কাঠামো। বা আমরা বলতে পারি হচ্ছে যে রেফারেন্স ফ্রেম। দেখেছেন? ওকে, রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম দেওয়ার পরে এবার দেখেন আমাদের এই জায়গায় কি কি আছে। রেফারেন্স ফ্রেমের জন্য আমরা ফার্স্ট অফ অল বোঝার চেষ্টা করি জিনিসটা কি। সবাই লেখেন, কোন বিন্দু বা ত্রিমাত্রিক কাঠামো সাপেক্ষে কোন বস্তুর অবস্থান, গতি ও অন্যান্য ভৌত রাশি পরিমাপ করা গেলে তাকে রেফারেন্স ফ্রেম বলে। বা প্রসঙ্গ কাঠামো বলে। লিখেছেন সবাই? ভাইয়া ভলিউমটা একটু বাড়ায়েন, ভলিউম তো বাড়ানো ভাইয়া। ভাইয়া চ্যাপ্টার 2 আমি 100টার মতো ম্যাথ প্র্যাকটিস করছি, এরপরে ভালো করতে পারতেছি না। হ্যাঁ, কি ভালো করতে পারতেছি না? 100টার মতো ম্যাথ প্র্যাকটিস করলে তো ভালো না করতে পারার রিজন নেই। অবশ্যই দেখতে হবে তুমি কি টাইপের ম্যাথ প্র্যাকটিস করছো। ইংলিশ ভাষায় লেখেন, লেখেন ইফ, লেখেন রেফারেন্স ফ্রেম is a point, is a point or is a point or আমরা বলতে পারি হচ্ছে যে 3D structure
3D structure that helps measure position, velocity or other physical properties. এটাকে আমরা বলছি হচ্ছে ভৌত রাশির মানে আমরা রেফারেন্স ফ্রেমের সংজ্ঞা। এখন অফকোর্স আমরা সংজ্ঞা বললে তো হবে না, আমাকে বুঝতে হবে যে আসলে রেফারেন্স ফ্রেম জিনিসটা কি, এটা কাকে বলে, এটার অর্থটা কি দাঁড়াচ্ছে। সো রেফারেন্স ফ্রেমের ব্যাপারটা হচ্ছে কিছুটা এইরকম, আমরা রেফারেন্স ফ্রেমটা কাকে বুঝাবো। রেফারেন্স ফ্রেমের অর্থ হচ্ছে ভাই এরকম যে মনে করেন এইটা হচ্ছে যে একটা গাছ, এখন আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনি এই বরাবর হেঁটে আসলেন, আপনি যখন এখান থেকে এই জায়গায় হেঁটে আসলেন আপনার পজিশন ছিল মনে করেন এ, সেখান থেকে আপনার আসছে এখন এই জায়গায় বি, রাইট? তাহলে এখন যদি আমাদের এটা থাকে যে পজিশন হচ্ছে এ আর এটা হচ্ছে যে আমাদের বি, আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এইটা, গাছের সাপেক্ষে এটা হয়তো বা 2 মিটার ডিস্টেন্সে ছিল, এখন গাছের সাপেক্ষে বি পয়েন্টটা হয়তো বা 5 মিটার ডিস্টেন্সে আছে। তাহলে আমি যে আমার এখানে অবস্থানটা মেজার করছি সেটা কার সাপেক্ষে মেজার করছি? বাসের সাপেক্ষে, সরি গাছের সাপেক্ষে। তাহলে গাছটা এখানে একটা রেফারেন্স ফ্রেম। যেমন ফর এক্সাম্পল আপনি আমাকে হচ্ছে যে এখন দেখছেন আমি হাঁটাচলা করছি, আমি ক্যামেরার সাপেক্ষে ডানে বামে পাশে ডানে এরকম করে ঘুরে বেড়াচ্ছি, তাহলে এগুলো হচ্ছে যে রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম ক্যান বি এনিথিং, এটা একটা বিন্দু হতে পারে, একটা 3D স্ট্রাকচারও হতে পারে। আমি কি লজিক বুঝাতে পারছি? ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে রেফারেন্স ফ্রেম। এবার আসেন রেফারেন্স ফ্রেম যদি আমরা বুঝে ফেলি, ভাই কি প্রশ্ন করলেন? ভাই আমি নিউ জয়েন করেছি, আচ্ছা আমি বলে দিচ্ছি ভাই, হোয়াট ইফ ইন ডিপ স্পেস ওয়্যার নাথিং এক্সিস্ট টু কম্পেয়ার। ডিপ স্পেসের ওটা ওটা আলাদা কথা ভাই, ডিপ স্পেসের কথা আলাদা, আরেকবার বলবো। আচ্ছা শিওর। আচ্ছা জাহিদ আমি তোমাকে ভাই গ্রুপে বলে দিচ্ছি কেমনে কি করতে হবে, হ্যাঁ তুমি এটা নিয়ে টেনশন নিও না। আচ্ছা আর বাকিরা যারা হচ্ছে যে জিজ্ঞেস করছিলেন আরেকবার বুঝাই দিচ্ছি। রেফারেন্স ফ্রেম হচ্ছে ভাই আমাদের কোন একটা রেফারেন্স ফ্রেম, অর্থাৎ আমাদের কোন একটা বস্তু বা কোন একটা হচ্ছে যে বিন্দু যার সাপেক্ষে আমরা কোন একটা কিছুর অবস্থান নির্ণয় করি। যেমন আমি যদি জিজ্ঞেস করি দুইজন ব্যক্তি কে কাছে কে দূরে, প্রশ্নটা অবান্তর। প্রশ্নটা তখনই মেক সেন্স করে যখন আমরা এই গাছটার সাপেক্ষে হিসাব করছি যে গাছের সাপেক্ষে ও কাছে ও দূরে। আমি কি লজিক বুঝাতে পারছি? ক্লিয়ার হয়েছে? আচ্ছা বুঝতে পারছি আই গেস। তাহলে এটাই আমরা বারবার বলতেছিলাম যে কিভাবে কি কাজ করবে। এখন যদি আমরা রেফারেন্স ফ্রেমটা বুঝে ফেলি, রেফারেন্স ফ্রেমের পরবর্তী অংশে আমরা আগাবো। সেই রেফারেন্স ফ্রেমটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি বাচ্চা? দুই ভাগে। লেখেন রেফারেন্স ফ্রেমের হচ্ছে যে দুই প্রকার। লেখেন প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম দুই প্রকার। আচ্ছা কেউ একজন একটু কষ্ট করে গ্রুপে আমাদের এইটার মানে যেই আমরা গ্রুপে ক্লাস মানে যেই গ্রুপে আমাদের রেকর্ডিং গুলো থাকে ওই গ্রুপটার একটু লিংকটা একটু গ্রুপে মেসেঞ্জার গ্রুপে একটু দিও তো বাচ্চা, কেউ একজন, একজন দিলেই হবে, আমি এখন অ্যাক্সেস করতে পারছি না। প্রকারভেদ বা ক্যাটাগরি, সো এখানে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লিখে ফেলেন বেসড অন, আমরা লিখব প্রসঙ্গ কাঠামো, তো আমরা লিখবো হচ্ছে এইভাবে, কি লেখা যায় কি লেখা যায় কি লেখা যায়, হ্যাঁ লিখে ফেলেন। প্রথমটা আমরা লিখবো হচ্ছে যে বেসড অন আমাদের হচ্ছে যে পজিশন, তাই না, অবস্থানে, সরি এটা আমরা লিখবো হচ্ছে যে তোমার ক্লাসিক্যাল নাকি মডার্ন এটার সাপেক্ষে। একটা লিখবো স্থির কিংবা গতিশীল। সো এটার সাপেক্ষে আমাদের প্রসঙ্গ কাঠামো দুই প্রকার, একটাকে আমরা বলি জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, আরেকটাকে আমরা বলি অজড় প্রসঙ্গ কাঠামো বা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। অন্যদিকে এই জায়গায় আমাদের প্রসঙ্গ কাঠামো দুই প্রকার, একটা আমরা বলি পরম প্রসঙ্গ কাঠামো বা অ্যাবসোলুট রেফারেন্স ফ্রেম, আরেকটাকে আমরা বলি আপেক্ষিক প্রসঙ্গ কাঠামো। কি বলি?
আপেক্ষিক প্রসঙ্গ কাঠামো বা রিলেটিভ রেফারেন্স ফ্রেম। এখন যেটা হয়েছে, পরম প্রসঙ্গ কাঠামো আবার দুই প্রকার, মানে এখানে এটা সাপেক্ষে গতি আর স্থিতি দুই প্রকার। পরম প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে গতি আছে বা মোশন আছে, আবার স্থিতি আছে বা রেস্ট পজিশন আছে। আবার আপেক্ষিক প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে আমাদের গতি আছে, আবার স্থিতিও আছে। ঠিক আছে, রেস্ট বা মোশন। সেই হচ্ছে যে আমাদের প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে যতগুলো প্রকারভেদ আছে। ভাইয়া আপনার বই কি লাইব্রেরিতে পাওয়া যাবে? না ভাই, কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে না, জাস্ট অনলাইনে পাওয়া যায় আমার বই। আর আপনাদের গাণিতিক বইটা ইনশাআল্লাহ মঙ্গলবার দিন অর্ডার করতে পারবেন ওয়েবসাইট থেকে। গাণিতিক বইয়ের কাজ শেষ, আপনাদেরকে রাতের বেলা দেখাবো নি প্রিভিউজ। সবার ডান বাচ্চারা? কারো বাকি আছে? ওকে, আই গেস কারো বাকি নাই। আসেন পরটাতে যাই। ডান হইলে এবার আসেন পরেরটা দেখাচ্ছি। তো আমরা এখন প্রথমে জড় অজড় প্রসঙ্গ কাঠামো শিখবো, যে জিনিসটা কি। লেখেন জড় বা ইনার্শিয়াল প্রসঙ্গ কাঠামো, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে? চলেন আমরা লিখে ফেলি। লেখা হয় না বাচ্চা? আপেক্ষিকে দিবি কি রিলেটিভ? আপেক্ষিক দিবি লিখে নেই বাবা? লিখছে তো রিলেটিভ। আচ্ছা, সুন্দরভাবে লেখা হয়নি। রিলেটিভ, ঠিক আছে, ওকে লেখা হয়েছে বাচ্চা? সবার ডান? ওকে ডান। আসেন আগাই। জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রসঙ্গ কাঠামো স্থিতিশীল, স্থির অথবা সমবেগে গতিশীল তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। লেখেন the reference frame which is at rest or moving at uniform velocity is called inertial reference frame. ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, ঠিক আছে, ওকে। এখন বাচ্চারা, এই যে আমরা বলছি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, আমাদেরকে জানা দরকার জড় প্রসঙ্গ কাঠামো বলতে আসলে কি বোঝাচ্ছে। মনে করো এটা হচ্ছে একটা বাস। এই বাসের মধ্যে আমি বসে আছি, বাসটা সমবেগে দিতে যাচ্ছে। তাহলে এই বাসের মধ্যে আমি যা গতি দেখব সবই হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে আলোচনা। তাহলে আমরা কি বলবো? বাসটি সমবেগে গেলে তা হবে জড় প্রসঙ্গ কাঠামো সংক্রান্ত গতি। if the bus moves at uniform velocity, then it's জড় কি বলবো আমরা? জড় মানে হচ্ছে যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম।
কালকে কিন্তু পরন্ত বস্তুর উপর লাস্ট ম্যাথে ক্লাস হবে, আমি আজকে নিতাম, বাট আজকে যেহেতু জুমের সমস্যার জন্য আমি থিওরিটিক্যাল ক্লাসটা নিয়ে নিচ্ছি। কালকে কিন্তু লাস্ট ক্লাস হবে, হ্যাঁ, পরন্ত বস্তুর উপরে। অনলি বি কি সমবেগ হবে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। ওকে, ডান। অথবা অথবা বাসটি স্থির, আমরা বলতে পারি দ্য বাস ইজ অ্যাট রেস্ট। বুঝতে পারছি? তাহলে এগুলার যে কোনো একটা হতে পারে। ডান সবার? ওকে, ডান। আসেন, আমাদের এতটুকু শেষ হয়ে গেলে আমরা পরেরটাতে যাই। তাহলে এতটুকু ডান হলে আসেন আমরা এখন পরেরটাতে চলে যাই। তো পরেরটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে এই রকম, আমরা মোটামুটি সবই লিখতে পারছি কোনটা কি হবে না হবে। তাহলে চলেন পরেরটাতে চলে যাই। এইবার আমরা চলে যাব হচ্ছে যে এইটাতে, জড় প্রসঙ্গ কাঠামো শেষ করলাম, আমরা এটার প্রপার্টিতে যাব, বৈশিষ্ট্যে যাব। প্রপার্টি বা বৈশিষ্ট্য, আপনারা অলওয়েজ মাথায় রাখবেন ভাইয়া, আমাদের যে ফিজিক্স আছে সেই ফিজিক্সটা দুই ভাগে বিভক্ত। একটাকে আমরা বলি নিউটনিয়ান ফিজিক্স, একটাকে আমরা বলি মডার্ন ফিজিক্স। কি বলি বাচ্চা? আরেকবার একটু বুঝাই দিব? হ্যাঁ, শিওর। নিউ চ্যাপ্টার স্টার্ট করবো নেক্সট উইকে ভাইয়া, বল নেক্সট উইকে স্টার্ট করবো। কালকে আমাদের লাস্ট ক্লাস গতির উপরে। আচ্ছা, যেটা বলছিলাম আরেকবার বুঝাই দিতে ভাই, প্রসঙ্গ কাঠামোর কনসেপ্ট হচ্ছে এরকম যে আপনি যদি হচ্ছে যে সমবেগে চলেন, একটা বাস হচ্ছে সমবেগে যাচ্ছে বা ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে, তখন যদি আপনি আপনার গতিপথের হিসাব নিকাশ করেন তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হিসাব নিকাশ। ইনফ্যাক্ট যদি বাসটা স্থির থাকে তখন আপনার হিসাব কি হবে? জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হিসাব নিকাশ, বা আমাদের হচ্ছে আমরা যেটাকে বলি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে হিসাব নিকাশ। অর্থাৎ আপনি একটা সমবেগে যাচ্ছে এরকম একটা বাসের মধ্যে বা একটা স্থির বাসের মধ্যে আপনি এদিক ওদিক মুভ করতেছেন, তখন বাসের সাপেক্ষে আপনার এই গতিপথ, অবস্থান, কতটুকু যাচ্ছেন, এগুলা সব হচ্ছে যে জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হিসাব হবে। এখন আমি যেটা আপনাদের প্রশ্ন, তবে লাভটাকে আমি তো অলওয়েজ হিসাব করি এমনি, তো সমস্যাটা কোন জায়গায়? কাহিনী হচ্ছে এই জায়গায়, আমরা জানি নিউটনের ফিজিক্স দুই প্রকার, একটা হচ্ছে মডার্ন ফিজিক্স, আরেকটাকে আমরা বলি ক্লাসিক্যাল ফিজিক্স। কি কি বললাম বাচ্চা? একবার বললাম হচ্ছে যে, না আমরা প্রসঙ্গ কাঠামো না, বাসটাই প্রসঙ্গ কাঠামো বাবা, বাসটাই প্রসঙ্গ কাঠামো। যেটা বলছিলাম একটা হচ্ছে মডার্ন ফিজিক্স আর একটা হচ্ছে কি ক্লাসিক্যাল ফিজিক্স। তো মডার্ন ফিজিক্সের ক্ষেত্রে, ক্লাসিক্যাল ফিজিক্সের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র সকল মানবে। আমরা লিখবো এখানে ক্লাসিক্যাল ফিজিক্সকে ব্যাখ্যা করে, এটাকে আমরা বলি নিউটনীয় ফিজিক্সকে ব্যাখ্যা করে। নিউটনীয় ফিজিক্সে ব্যাখ্যা করে। নাম্বার 2 লিখবেন, লেখেন নিউটনের গতির সূত্র মানে। নিউটনের গতির সূত্র মানে, বা ফলোজ নিউটনস ল অফ মোশন। এখন তুমি বলতে পারো ভাইয়া নিউটনের গতিসূত্র মানা না মানা মানে কি? চলেন বুঝাই। ক্লাসিক্যাল ফিজিক্সের মতে, আপনারা সবাই এরকম শিখেছেন আগে পরে, যে ক্লাসিক্যাল ফিজিক্স বলে কি, যে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, বা এম সবসময় কি, ম্যাস অলওয়েজ কনস্ট্যান্ট। এগুলো আমরা পড়েছি না ক্লাসিক্যাল ফিজিক্সে? আমাদের আইনস্টাইন বলেছে রিলেটিভ ফিজিক্সে বা আপেক্ষিকতার হচ্ছে যে জগতে, যে আপনি যদি কোনো একটা বস্তুকে অনেক বেশি গতিতে গতিশীল করেন, তো দেয়ার ইজ আ হাই পসিবিলিটি ওই বস্তুটার ভর বেড়ে যাবে। ইটস লাইক আমি একটা গাড়িতে বসে অনেক স্পিডে যাচ্ছি, আমার ভর বেড়ে গেছে, আমার লেংথ ছোট হয়ে যাবে, আমি মানুষটা হিসেবে শর্ট হয়ে যাব, টাইম ডায়ালেশন হবে, আমার কাছে মনে হবে সময় আস্তে আস্তে যাচ্ছে। এই ঘটনাগুলো ঘটে যখন আপনি আপেক্ষিক ফিজিক্স বা আমরা হচ্ছে যেটাকে বলি রিলেটিভ ফিজিক্সে আমরা যাব, যেটা হচ্ছে যে অজড় প্রসঙ্গ কাঠামো
বা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে গেলে যাওয়া যায়। কিন্তু আমরা যে অংশগুলো পড়েছি এতদিন পর্যন্ত, বা আমরা এতদিন পর্যন্ত যেটা পড়বো, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্সে নিউটনের যে আমরা গতির সূত্রগুলো পড়েছি বা নিউটনের যে ল অফ মোশনগুলো পড়েছি, সেগুলো প্রত্যেকটা কাজে লাগবে। বাট ওই কেসে কিন্তু এগুলো প্রত্যেকটা অ্যাপ্লিকেবল হবে না। আমরা কি লজিক বুঝতে পেরেছি? আমরা যে পৃথিবীতে থাকি ওইটাও কি জড় প্রসঙ্গ কাঠামো? না, এটা অজড় প্রসঙ্গ কাঠামো বাবা, অজড় প্রসঙ্গ কাঠামো। এখন তুমি বলতে পারো তার মানে তো ভাই আসলে পৃথিবীতে তো সবই তাহলে হচ্ছে যে ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে কোনোটাই পড়ে না, কারণ সবই তো মুভিং, সবই তো গতিশীল। ভাইয়া মজার কাহিনী না এই জায়গাটাতেই, ইন রিয়ালিটি আসলেই কোনো কিছু ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে পড়ে না। বাট আমরা দেখেছি যে ম্যাক্রো ফিজিক্স, ম্যাক্রো মানে যেটা হচ্ছে বড় বস্তু নিয়ে আলোচনা, যেমন তোমার আমি ধরে চাল্লা ফালাই দিলাম বা থ্রো করে ফেলে দিলাম, এই যে থ্রো করে ফেলে দিলাম, তোমাকে ধাক্কা দিলাম, তুমি একটা বিশাল বড় সড়ো মানুষ, তো তুমি কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সই ফলো করবা। তোমার মধ্যে যে পরিমাণ হালকা পাতলা ক্লাসিক্যাল ফিজিক্স না মেনে অন্য সূত্রে অ্যাপ্লাই করলে যে চেঞ্জ আসবে, সেটা খুবই খুবই নগণ্য, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথাই নাই। বাট যদি আমরা একটা ইলেকট্রনের কথা চিন্তা করি, যেটা খুবই খুবই ক্ষুদ্র, যেটাকে আমরা মাইক্রো বলি, মাইক্রো লেভেলে আমরা বেশ কিছু চেঞ্জেস দেখতে পাই। এজন্য আমরা এখন যা আলোচনা করছি সেটার জন্য জড় প্রসঙ্গ কাঠামোতে আলোচনা করা ইনাফ, এবং আমাদের এর বাইরে আসবেও না। আমরা ফার্স্ট টাইম এই মডার্ন ফিজিক্সের ছোঁয়া পাবো যখন আমরা ইন্টারমিডিয়েটে উঠবো, এইচএসসি সেকেন্ড পেপার চ্যাপ্টার 8-এ গেলে। ঠিক আছে, তার আগ পর্যন্ত আপনাদের টেনশন হবে না। মিনহাজের কি প্রশ্ন? রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন ইভেন ইফ আ বাস মুভস ইন, হ্যাঁ রাইট, মানে মিনহাজের আইডিয়া ঠিক আছে, আমি তো এটাই তোমার সাথে এগ্রি করলাম মিনহাজ, যে আসলে ইন রিয়েল ওয়ার্ল্ড নিউটনিয়ান ফিজিক্সের কোনো ফর্মুলাই 100% কাজ করে না। বাট যতটুকু হচ্ছে যে ডিফারেন্স থাকে, যদি আমি নিউটনের সূত্র অ্যাপ্লাই করি তাহলে অ্যাকচুয়ালটার সাথে, ওটা খুবই লেস, এর জন্য খুব একটা প্যারা হয় না। তাহলে নিউটনের গতির সূত্র মানে ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আসেন অজড়। অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে সংজ্ঞাটা লিখে ফেলেন। লেখেন লেখেন যে প্রসঙ্গ কাঠামো কোনো, যে প্রসঙ্গ কাঠামো ত্বরণে গতিশীল, কি বললাম? ত্বরণে গতিশীল, তাকে অজড় প্রসঙ্গ কাঠামো বলে। The reference frame moving at acceleration is called non-inertial reference frame. ডান, ঠিক আছে। অজড় প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞাটা লিখলাম। এগুলো কি কিসের বৈশিষ্ট্য? ও আচ্ছা, এগুলো হচ্ছে যে তোমার নাম কি প্রসঙ্গ কাঠামো, মানে জড় প্রসঙ্গ কাঠামো বৈশিষ্ট্য। ভাইয়া জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে পার্থক্য কি? একটা স্থির অথবা সমবেগে গতিশীল, আর একটা ত্বরণে গতিশীল, অর্থাৎ এর মধ্যে এক্সিলারেশন আছে, এটাই ডিফারেন্স। একটা স্থির থাকবে অথবা সমবেগে বা ইউনিফর্ম ভেলোসিটিতে দৌড়াতে থাকবে, আরেকটা হচ্ছে যে একটা হচ্ছে যে ত্বরণ থাকবে, অর্থাৎ ইউনিফর্ম এক্সিলারেশন থাকবে। ইউনিফর্মে না, জাস্ট ত্বরণ থাকবে আর কি, বা এক্সিলারেশন থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে ভাইয়া এটার বৈশিষ্ট্য কি কি? প্রপার্টিজ বা বৈশিষ্ট্য। প্রপার্টিজ বা বৈশিষ্ট্যের মধ্যে নাম্বার 1 আছে আধুনিক পদার্থবিজ্ঞানের আপেক্ষিকতার সূত্র মানে follows
follows law of relativity of modern physics. ঠিক আছে, follows law of relativity of modern physics. modern physics এর রিলেটিভিটি হচ্ছে যে মানে নিউটনিয়ান পদার্থ কোনগুলা, তুমি যেগুলা পড়ো এটা নিউটনিয়ান পদার্থ, তুমি যা পড়তেছো এটা নিউটনিয়ান পদার্থ, সমস্যা নাই। আর তুমি যেটা পড়ো না ওটা হচ্ছে যে মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স এখনো তোমাদের আসেই নাই, সমস্যা নেই, এটা নিয়ে টেনশন নিও না। ওকে, তো এখন ভাই আমরা বললাম তাহলে এটা হচ্ছে মডার্ন ফিজিক্স ফলো করে। এখন ভাইয়া একটু মাথায় রাখতে হবে একটা খুবই সুন্দর একটা টপিক এখানে আছে, এটা আপনাদের বইও মানে আমার বইও আমি লিখে দিয়েছি। কাল্পনিক বল আছে, বা লেখেন pseudo force exists। আমার আপনাদের কাছে প্রশ্ন আছে, কাল্পনিক বল এটা কি? এটা বোঝার জন্য লেটস হ্যাভ অ্যান এক্সাম্পল। আপনি এখানে মনে করেন একটা বাস যাচ্ছে ইউ বেগে, এই পেন্ডুলাম দিয়ে এই বলটা ঝুলছে। এখন ইউ বেগে যদি আপনি এই বরাবর যান, তাহলে আমার প্রশ্ন হচ্ছে পেন্ডুলামটা কোন দিকে যাবে, সামনে পিছনে নাকি সে হচ্ছে যে স্থির বসে থাকবে? দেখি বলেন তো। আপেক্ষিকতার সূত্র ভাই আমরা এখনো পড়ি না, আপেক্ষিকতার সূত্র আমরা পড়বো ইন্টারমিডিয়েটে উঠে। আপেক্ষিকতার সূত্র মানে আর কি নিউটনের সূত্র নামে একটা ডিফারেন্ট সেট অফ ফর্মুলাস আছে, ওগুলা মানে এটাই বোঝাইছে আর কিছু না। ওকে, কি প্রশ্ন বাচ্চা? জড় অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে পার্থক্য কি ভাইয়া? এই তোমাকে না মাত্র বললাম জড় প্রসঙ্গ মধ্যে পার্থক্য কি। জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে স্থির বা সমবেগে গতিশীল, আর অজড় হচ্ছে যে ত্বরণে গতিশীল, এটা তো মাত্রই বললাম। স্থির থাকবে, আচ্ছা ইকবাল বলছে স্থির থাকবে, বাকিরা? এই বাসটা এদিকে মুভ করছে, এখানে একটা পেন্ডুলাম দিয়ে আমি একটা বস্তু ঝুলাই দিছি, এটা কোন দিকে যাবে, সামনে ডানে না পেছনে বলেন? এনিওয়ান হ্যাজ এনি আইডিয়া? স্থির থাকবে, ওকে দুইজন বলছে স্থির থাকবে, বাকিরা? এটা কি মুভ করবে এই পেন্ডুলাম দিয়ে মানে ঝুলানো বলটা, সুতা দিয়ে ঝুলানো বলটা দুই দিকেই যাবে? না বাচ্চা, এই দিক বরাবর মুভ করবে, পিছনের দিকে যাবে। দিস ইজ সো ফান রাইট, পিছনের দিকে যাবে কেন? যখনই বাসটা সামনে যায় আমরা এখানে একটা গতি দিলে পিছনের দিকে আমরা একটা ফিল করি, তুমিও খেয়াল করো, বা এরকম মনে করো তুমি দাঁড়ায় আছো বাসে, বাস সামনে গেল তুমি হঠাৎ করে পিছনের দিকে এরকম করে চলে যাবে, তাই না? এই যে পিছনের দিকে চলে গেলাম এটার কারণ হচ্ছে মেইনলি হচ্ছে স্থিতি জড়তা, সেটা আমরা পড়বো বল চ্যাপ্টারে। বাট ওইটারও আগে আমাদের যে জিনিসটা মূলত এখানে মানে রিজন হয় সেটা হচ্ছে কিছুটা এরকম, যে আমাদের তোমাদের ভাষা আমি যেটা বুঝাই, যে মনে করো আমি যখন এই বরাবর চলে যাচ্ছি তখন এই স্পেসে একটা বাতাসের ভ্যাকুয়াম সৃষ্টি হয়। তা আমরা জানি ফাঁকা জায়গা তো বাতাস পছন্দ করে না, বাতাস দ্রুত এসে এদিকে যায়, তখন হচ্ছে যে আমাদের এটার উপর একটা বল প্রয়োগ হয়, সেটা পিছনের দিকে চলে যায়। বাট মেইন কথা হচ্ছে এটা আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে আমাদের এটার উপর একটা কাল্পনিক বল তৈরি হবে। কেন কাল্পনিক বলছি, কারণ আমি তো কোনো এই বরাবর ফোর্স দিই নাই, দিছি, কিন্তু অবশ্যই এই বস্তুটার মুভমেন্ট হচ্ছে মানে তাকে কেউ না কেউ ফোর্স দিয়েছে, সেই ফোর্সটা কাল্পনিক ভাবে বা সিউডো ফোর্স আকারে তৈরি হয়েছে। আমরা এটাই বলেছি যে এখানে একটা কাল্পনিক বল বা সিউডো ফোর্স তৈরি হবে। লজিক বুঝতে পেরেছি? স্থিতি জড়তার কারণে। হুমায়রা আপেক্ষিকতার সূত্র শুধু ইজিক্যাল টু এমসি স্কয়ার না, আরো অনেক ফর্মুলা আছে, লরেঞ্জ, তারপর হচ্ছে যে অপোজিট লরেঞ্জ, হ্যাঁ এরকম হচ্ছে লরেঞ্জের ফর্মুলা আছে, শিখবো আমরা এগুলো, এখন না বাবা, যখন দরকার তখন আমি শেখাবো। যদি আর কি আপনার কাছে আমি মানে যদি আপনাকে ইন্টারমিডিয়েটে ফিজিক্স পড়ানোর আমার সৌভাগ্য হয়, যেটা হওয়ার চান্স অনেক কম, বিকজ মনে হয় তার আগে আমি বিদেশ ফুরুত মারবো। সবাই লিখেছি বাচ্চা, আগাতে পারি? ওকে গুড, তাহলে আমরা আগায় গেলাম। তাহলে জড় অজড় প্রসঙ্গ কাঠামোর কাহিনী শেষ। আমাদের বইয়ে জড় অজড় প্রসঙ্গ কাঠামো তো মারামারি নাই, আমাদের মারামারি আছে পরম আর স্থির প্রসঙ্গ কাঠামো নিয়ে, এবং বিশ্বাস করুন এটা অনেক সোজা, বরং এই পার্টটাই কঠিন ছিল। তো আসেন আমরা পরম প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করি। পরম প্রসঙ্গ কাঠামো, অ্যাবসোলুট রেফারেন্স ফ্রেম।
প্রশ্ন, প্রথম প্রশ্ন, আপনি যখন এখানে আছেন, আচ্ছা সংজ্ঞার আগে লিখে নেন, লেখেন যে প্রসঙ্গ কাঠামো স্থির তাকে পরম প্রসঙ্গ কাঠামো বলে। দেখেন the reference frame which is at rest, তাকে আমরা কি বলছি? জড় প্রসঙ্গ, সেটি পরম প্রসঙ্গ কাঠামো। সামনের কাজ আটকানো থাকতো তাও একই হইতো, তখন আবার বাতাসের কাহিনী আসতো। ফারহানা না লিখেছো ভাই, ফারহানা কিসের জন্য না লিখেছো আমি না বুঝতেছি না, সরি আমি খেয়াল করিনি বাবা, আরেকবার বলবা। নাফিস তুমি কমপ্লিকেটেড ভাবে ভাবতেছো, অত ভাবার কিছু নাই, জাস্ট কাল্পনিক বল এক্সিস্ট করে, আমি জিনিসটাই বুঝাইতে চাইছি। আরো ব্যাখ্যা দেওয়া যায়, আমাদের সিউডো ফোর্সের ম্যাথও থাকবে আপনাদের। আচ্ছা আপনারা যখন বললেন আপনাদেরকে আমি একটু শিখে দেখাই, সমস্যা না, আপনারা যেহেতু জিজ্ঞেস করলেন, অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এগুলো কেন কি, বুঝাই দিচ্ছি, টেনশন নিয়েন না। যে ইন্টারমিডিয়েট পড়াই তো, এটার একটা সুবিধা আছে, আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ এটা না, নট দিস ওয়ান, তাহলে আপনাদেরকে আমি দেখাচ্ছি নিউটনের মেকানিক্স কোথায়, এইচএসসি ফিজিক্স, আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সামনে কি পড়বেন, আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি, টেনশন নিয়েন না। এই যে পাইছি, না এটা না, নট দিস ওয়ান, নিউটন ফিজিক্সের নোটবুক না, নোটবুকের আগে তো আছে, এই যে পাইছি নিউটন মেকানিক্স। এটা হচ্ছে আপনাদের ইন্টারমিডিয়েট যখন উঠবেন সেটার আর কি একটা অংশ, জাস্ট দেখাচ্ছে আপনারা সামনে কি পড়বেন, একটা আইডিয়া পাবেন। আসে না কেন এটা, ডাব্লিউপিএস অফিস দিয়ে ওপেন করি, সমস্যা নেই। এই যে আসছে, দেখেন এই যে। সো আপনারা যখন ইন্টারে উঠবেন আপনাদেরকে দেখাই, এই যে আপনারা একটা পড়বেন কৌণিক বলের কনসেপ্ট আসবে, হ্যাঁ, যে কৌণিক বলের কনসেপ্ট আসবে, যে কিভাবে আমাদের ফোর্স গুলাকে যদি ঘুরতে থাকে তখন আমাদের কিরকম কেন্দ্রের দিকে ফোর্স আসতেছে, এটা একটা জিনিস। আর আপনাদের যেটা আমি সিউডো ফোর্স পড়াইলাম, সিউডো ফোর্সের একটা ম্যাথ করাবো আমি যখন ইন্টারে উঠবেন, একটু দেখাই দিয়ে নিই, তাহলে আপনারা মজা পাবেন। এইটা পাইছি, কই দাঁড়ান, এগুলো আপনাদেরই পড়াবো, সমস্যা নেই, পুলি বল চ্যাপ্টারে পড়াবো, টান বল এগুলো। সিউডো ফোর্সের ম্যাথটা কই, এটা না, গ্রাফ না, ফ্রিকশনের ম্যাথ না, আচ্ছা যাক আসবে আর কি। আপনাকে ম্যাথটা আমি জাস্ট বলে রাখি, ম্যাথটা কিছুটা এরকম হবে যে আপনি ফোর্স, মানে একটা বাস যাচ্ছে, বাসের মধ্যে তুমি একটা বস্তু হচ্ছে যে বসে আছো, মানে একটা বস্তু আছে, হঠাৎ করে বাসটা সামনে যা মুভ করার কারণে তুমি একদম বাসের পিছনে হেলানে লেগে গেছো, তো এরকম কত ফোর্সে বাস গেলে তুমি পিছনের থেকে আর উঠতে পারবা না, এরকম টাইপের একটা ম্যাথ আসবে, তুমি এরকম শুয়ে পড়বা ম্যাথ আসবে, সেগুলো পড়বা সামনে সিউডো ফোর্স। হ্যাঁ, তখন হচ্ছে যে আমরা কাল্পনিক বলটার আর ব্যাখ্যা বুঝাই বলবো। মেইন কথা কাল্পনিক বলের ব্যাখ্যা হচ্ছে তুমি যাচ্ছ এদিকে, অটোমেটিক্যালি তোমার রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে তোমার বস্তুটা পিছনের দিকে একটা মুভমেন্ট করলো, এটা নিয়ে মাথায় ঘামে না, এটা জাস্ট আসে আল্লাহ, আমি বলেই মানে আমি কেন যে বলতে চাই নিজের মেজাজ গরম হচ্ছে, কেন তোমাদের জিজ্ঞেতে গেলাম, এটা তোমাদের এত ইম্পর্টেন্ট জিনিসও না, বইও না, আমি জাস্ট পড়ায় রাখছি, এটা নিয়ে মাথা ঘামে না। The reference frame which is at rest. So for example, মনে করেন হচ্ছে যে পরম প্রসঙ্গ কাঠামো কি, মনে করেন হচ্ছে যে আমরা এখানে এক ব্যক্তি, ও স্থির আছে, তুমি ওর সাপেক্ষে তুমি সামনের দিকে দৌড়াইলা, ঠিক আছে, সামনের দিকে মুভ করছো, তাহলে ওর সাপেক্ষে তুমি কি সামনের দিকে মনে করো 5 মিটার গেছে, এটাকে আমরা বলছি কি, আমরা বলছি আমাদের এই বস্তুটাকে বা এই ব্যক্তিকে পরম প্রসঙ্গ কাঠামো, কি বলেছি, পরম বা অ্যাবসলিউট রেফারেন্স ফ্রেম।
এখন কাহিনী হচ্ছে এই মহাবিশ্বে পরম প্রসঙ্গ কাঠামো বলে কিছু নাই, কিছুই নাই মহাবিশ্বে। পরম প্রসঙ্গ কাঠামো নেই। ইউনিভার্স has no absolute reference frame। পরম প্রসঙ্গ কাঠামো বলে কিছুই নেই মহাবিশ্বে। কেন নাই? মনে করেন আমরা যদি বিগ ব্যাং এর কথা চিন্তা করি, বিগ ব্যাং এ বলা হয় যে আপনি একটা শূন্য বিন্দু থেকে হঠাৎ করে একটা এক্সপ্লোশন হয়েছে এবং যতগুলো ম্যাটার এখানে ক্লাস্টার্ড অবস্থায় ছিল, একত্রিত অবস্থায় ছিল, তারা সবাই হচ্ছে যেরকম ঘুরতে 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 পিছনের দিকে মানে তাদের থেকে বের হওয়া শুরু করছে। আমরা বলি এক্সপ্যানশন থিওরি অফ দ্য ইউনিভার্স, যে ইউনিভার্সটা আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে। তো দেখেন প্রতিটা জিনিসই কিন্তু ঘুরতেছে এবং মুভ করতেছে। আমরা যখন বলি কিয়ামত হবে, যেটা আমাদের ধর্ম মতে, আমরা বলি না যে আবার পৃথিবীতে পশ্চিম দিকে সূর্য উঠবে, মানে পশ্চিম দিকে সূর্য উঠবে। কারণ কি? আমরা রিভার্স দিকে তখন রোটেশন করা শুরু করব, করে আবার সবাই এই একই বিন্দুতে এসে ব্যাক করব। বুঝতে পারছি? বলে না সূর্য আমাদের মাথার উপরে থাকবে, কারণ আমরা সূর্যের একদম কাছাকাছি চলে আসবে পৃথিবী, সূর্যের মধ্যে মিলায় যাবে। এটাকে আমরা বলছি বিগ ব্যাং। তাহলে মানে বিগ ব্যাং এটা কিয়ামত বলা হচ্ছে। তাহলে বিগ ব্যাং থেকেই আল্লাহ দুনিয়ার সকল কিছু মুভ করতেছে। পরম প্রসঙ্গ কাঠামো হওয়ার জন্য কোনো না কোনো বস্তুকে আজীবন স্থির থাকতে হবে। এখন তো মহাবিশ্বে কোনো কিছু স্থিরই নাই, সবই গতিশীল। তুমি বলবা যে পৃথিবী স্থির আছে, না, পৃথিবী নিজে গতিশীল না। কারণ আমার সাপেক্ষে তুমি যদি তোমার মানে কি দূরত্ব হিসাব করো, লাভ নাই তো, বিকজ আমি নিজেই তো গতিশীল, কারণ আমি যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি সে পৃথিবী গতিশীল। তো সবকিছু মুভ করছে। এভরি সিঙ্গল থিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ডাইনামিক অর ইজ ইন মোশন। সো পরম বলে বা অ্যাবসলিউট বলে কোনো কিছু এক্সিস্টই করে না। লজিক বুঝতে পেরেছি? ক্লিয়ার? তাহলে আমরা বলবো কি, মহাবিশ্বের, আচ্ছা একদম লিখলাম, মহাবিশ্বে কোনো প্রসঙ্গ কাঠামো এক্সিস্ট করে না, পরম প্রসঙ্গ কাঠামো। এখন পরম স্থিতি আর পরম গতি কাকে বলে? পরম স্থিতি বা অ্যাবসলিউট রেস্টকে বলা হচ্ছে, কাকে বলে? নাম কি? পরম স্থিতিশীল কোন প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে স্থিতিকে পরম স্থিতি বলে। Absolute rest is the rest position of anything measured with respect to absolute rest, absolute reference frame। এখন আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, পরম প্রসঙ্গ কাঠামো বলে কোনো কিছু কি এক্সিস্ট করে আদৌ? মানে সরি, পরম স্থিতি বলে কোনো কিছু কি এক্সিস্ট করে আদৌ? এনিওয়ান? হ্যাঁ আমি দিচ্ছি ভাইয়া, কোনো সমস্যা নেই। তুমি কখনোই কোনো স্যাটেলাইটকে স্পেসে রেস্ট পজিশনে মানে পাঠাতে পারবা না, ইটস ইম্পসিবল, সম্ভবই না। হ্যাঁ বলেন, পরম স্থিতি বা অ্যাবসলিউট রেস্ট কি সম্ভব কিনা? ইজ ইট আ পসিবল কনসেপ্ট? এটা কি একটা কোনো সম্ভাব্য ঘটনা কিনা? না নাকি ইয়েস? না, এক্স্যাক্টলি। কারণ অ্যাবসলিউট রেফারেন্স ফ্রেমই নাই, পরম প্রসঙ্গ কাঠামোই নাই, তো তার সাপেক্ষে তুমি কোনো কিছু মাপবা কেমনে? তো পরম স্থিতি বলে কোনো কিছু এক্সিস্ট করে না। ক্লিয়ার? বুঝতে পারছি? গুড, ওকে। তাহলে আসেন, এটা আমরা বুঝতে পারলাম। যার যার আগের স্লাইড তোলা নেই একটু তাড়াতাড়ি তুলে নেন। আমাদের আবার আজকে এমনি ক্লাস আমাদের দেরিতে স্টার্ট করতে হয়েছে। আমি আবার গেছিলাম হচ্ছে ইফতার পার্টিতে, তো ইফতার পার্টি খেয়ে তাড়াতাড়ি দৌড় দিয়ে আসতে হয়েছে আর কি।
ডান সবার? তোলা হয়েছে? ওকে, আচ্ছা নাইস। সবার ডান হয়ে গেলে আমরা আগাইলাম। আগের স্লাইড সবাই তুলছেন? সবার তোলা হলে একটু দেখেন, তাতে স্ক্রিনশট নিয়ে নেন যাদের তোলা বাকি আছে। ইফতার বাড়িতে কি কি খাইলাম বলতেছি। পরম এবং জড়টি সেম কারণে স্থিতি। কি? পরম এন্ড জড় তো সেম কারণ স্থিতি আছে। না, তোমার কোশ্চেনটা বোঝা যায় না ভাইয়া, একটু আরেকবার বলতে হবে। ওকে ডান। পরম প্রশ্ন কাটা আমার শেষ। চলেন চলে যাই। পরম স্থিতি শেষ করছি, এখন পরম গতি। ভাইয়া পরম গতির সংজ্ঞা পারবেন না? পারা উচিত না? অ্যাবসলিউট হচ্ছে যে তোমার মোশন, পরম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে গতি তাকে বলা হয় পরম গতি। পারবেন? লেখেন পরম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে গতি, মোশন with respect to absolute reference frame. ওকে, পরম গতি। তারপর চলে আসেন পরম স্থিতি। সরি, পরম গতি পরম স্থিতি শেষ। তো মহাবিশ্বে পরম গতি পরম স্থিতি কোনোটা এক্সিস্ট করে না। এখন চলে আসেন আপেক্ষিক প্রসঙ্গ কাঠামো। আই গেস বুঝতেই পারছেন যে প্রসঙ্গ কাঠামো গতিশীল, যে প্রসঙ্গ কাঠামো গতিশীল, the reference frame which is at motion, এখানে বলছি পরম প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, আপেক্ষিক তো খুবই সিম্পল কথা, মহাবিশ্বের সকল প্রসঙ্গ কাঠামোই কি আপেক্ষিক। মহাবিশ্বের সকল প্রসঙ্গ কাঠামো আপেক্ষিক। এভরি reference frame in the universe is relative. ওকে, এখন যদি আমরা সেটা বুঝতে পারি যে মহাবিশ্বের সকল প্রসঙ্গ কাঠামো হচ্ছে আমাদের আপেক্ষিক, বা হচ্ছে এটাকে আমরা বলতেছি কি রিলেটিভ, তাহলে ভাই মাথায় রাখবেন এই যে আমরা বলছি কথাটার রিজন কি, কারণ মহাবিশ্বে সকল বস্তুই গতিশীল, সকল বস্তুই গতিশীল। Every object in the universe is at motion. তাই সকল স্থিতি ও গতিও আপেক্ষিক, পরম নয়। Thus all motion and rest are relative, not absolute. সবাই ক্লিয়ার? তো এখান থেকে আমাদের বোর্ডে একটা প্রশ্ন আসছে, কি কিন্তু শুধু পরমের মানে কি? ওই তো পরম মানে হচ্ছে পরম প্রসঙ্গ কাঠামো বলে কিছু না, এটাই বুঝেছে পরম নয় কেউ, পরম না হচ্ছে একদম পরম ভাবে স্থিতিশীল কেউ না। আমরা সবসময় মাথায় রাখবো ভাই, একটা খুবই সুন্দর প্রশ্ন আসে আমাদের,
মহাবিশ্বের সকল বস্তুই আপেক্ষিক, পরম নয় গুণগতি ব্যাখ্যা করো। এভরি মোশন ইন দ্য ইউনিভার্স ইজ রিলেটিভ, নট অ্যাবসোলুট, এক্সপ্লেইন। তখন আমরা বলবো কি মহাবিশ্বের সবকিছু গতিশীল, তাই যা কিছু মাপবো সবই আপেক্ষিক। আমাদের কি নাই, আমাদের হচ্ছে যে স্থিতিশীল বলে কিছু নাই, বা সরি স্থিতিশীল না তো, পরম বলে বা অ্যাবসোলুট বলে কিছু নাই। ক্লিয়ার? বুঝতে পারছি বাচ্চা? আর্থ কি পরম গতি না? কারণ পৃথিবী তো নিজের অক্ষে ঘুরতেছে। হ্যাঁ, নিজের অক্ষে ঘুরতেছে, ফাইন, বাট ঘুরতেছে তো। সো পরম গতি কিভাবে হলো? তো ঘুরতেছে তো, সূর্যের সাপেক্ষে ঠিকই ঘুরতেছে, রাইট? সো এটা কি হবে? অলওয়েজ হচ্ছে যে রিলেটিভ হবে। মিনহাজের কি প্রশ্ন ভাই? ইফ ইউ পুট ইন অবজেক্ট ইন স্পেস জাস্ট ইন রেস্ট। ভাইয়া আমরা এটা চাইলেও পারবো না। মানে মহাবিশ্বে তুমি একটা বস্তুকে, আচ্ছা তোমাকে একটা সিম্পলি জিনিস বুঝো, একটা সিম্পল জিনিস বুঝো। তোমাকে যদি একটা ডিস্কের মধ্যে দাঁড় করাই দিই যেটা অলওয়েজ ঘুরতেছে, তুমি ঘুরতেছো, তো ঘুরতে ঘুরতে তুমি একটা বস্তুকে এরকম করে উপরে থ্রো করলা, ওই বস্তুটা কি ঘুরতে থাকবে না? তো তুমি কেমনে রেস্টে ফেলবা? সম্ভব? ওকে, আরেকবার বুঝাইলে ভালো হয়। শিওর, ওয়াই নট? আচ্ছা আমি পুরাটা একবার রিক্যাপ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পুরাটা একবার রিক্যাপ দিয়ে দিচ্ছি। এটা খুবই সোজা পড়া, আজকের পর একদম ইজি। এখান থেকে একটাই প্রশ্ন আসে, পরম স্থিতি আর পরম গতি কি, আর পরম স্থিতিশীল কিভাবে কাজ করে। আমরা এখন ফার্স্ট থেকে রিক্যাপ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফার্স্ট থেকে রিক্যাপ দিয়ে দিচ্ছি। প্রসঙ্গ কাঠামো হচ্ছে কোন একটা বস্তুর সাপেক্ষে যদি আমরা যে কোনো কিছু মেজার করি। সো মেজার করার জন্য অফকোর্স কোন একটা বস্তু লাগবে। একটা গাছ হতে পারে, কলম হইতে পারে। ফর এক্সাম্পল, আমার হাত কত দূরে, কার সাপেক্ষে কত দূরে? কলম থেকে কত দূরে। বা আমার হাত আমার মাথা থেকে কত দূরে? এখন অনেক দূরে আছে। আমার হাত আমার মাথা থেকে কি দূরে আছে, বাট কলমের কাছে আছে। তাহলে আমার কোনো একটা রেফারেন্স ফ্রেম লাগবে। রেফারেন্স ফ্রেম ছাড়া আমার কোনো বস্তুর অবস্থান, গতি গুলো কিছু মেজার করতে পারবো না। তো এটা হচ্ছে রেফারেন্স ফ্রেমের সংজ্ঞা। দেন আমাদের জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলছি? মানে প্রসঙ্গ কাঠামো দুই প্রকার, ক্লাসিক্যাল আর হচ্ছে যে আমাদের কি, মানে একটা হচ্ছে যে তোমার ক্লাসিক্যাল মডার্ন, তার উপর বেসিস করে জড় আর অজড়, আর একটা হচ্ছে পরম আর আপেক্ষিক। তো দুইটারই আবার হচ্ছে গতি আর স্থিতি মেজার করা যায়। পরম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যা হিসাব করবে সেটা পরম গতি, পরম স্থিতি। আপেক্ষিক প্রসঙ্গ কাঠামো বা রিলেটিভ রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে যদি আমরা কোনো কিছু মেজার করি, তাহলে সেটাকে আমরা বলবো স্থিতি বা রেস্ট, অর্থাৎ আপেক্ষিক গতি, আপেক্ষিক স্থিতি, বা রিলেটিভ মোশন, রিলেটিভ রেস্ট। ঠিক আছে? তারপরে আমাদের এখানে বলা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে? যেই প্রসঙ্গ কাঠামো স্থির অথবা সমবেগে গতিশীল, তাকে আমরা বলছি জড় প্রসঙ্গ কাঠামো। আইদার সে স্ট্যাটিক থাকবে অর ইউনিফর্ম ভেলোসিটিতে আগাইতে থাকবে। তো সাধারণত এইটাই হচ্ছে যে আমাদের বর্তমানে আমরা যত ম্যাথ ট্যাথ করতেছি, যা হিসাব করছি, সব এটা সাপেক্ষে হিসাব করছে যে রেফারেন্স ফ্রেমটা স্থিতিশীল। এবং রেফারেন্স ফ্রেম স্থিতিশীল হলে আমরা বলতেছি যে আমাদের নিউটনীয় পদার্থকে এটা ব্যাখ্যা করে, নিউটনের গতিসূত্র এটা মানবে না। ক্লিয়ার? অজড় প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে আমরা বলছি যে প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে আমাদের ত্বরণে গতিশীল। কিসে গতিশীল বাচ্চা? ত্বরণে। বা আমরা বলছি যে আমাদের এক্সিলারেশন হচ্ছে যেটা যাচ্ছে, তাকে আমরা বলি অজড় প্রসঙ্গ কাঠামো। তো অজড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে আমরা বলছি যে সাধারণত এটা প্রপার্টিতে তুমি যদি যাও তাহলে দেখতে পাবা এখানে আধুনিক পদার্থবিজ্ঞানের আপেক্ষিকতার সূত্র, মানে এটা রিলেটিভিটির হচ্ছে যে ফর্মুলা মানে ফলো করে। এটা কাল্পনিক বল আছে, অর্থাৎ এখানে একটা কি থাকে, সিউডো ফোর্স হচ্ছে এক্সিস্ট করে। সিউডো ফোর্স কি, এটা মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট মাথায় রাখেন যে যদি কোনো মানে প্রসঙ্গ কাঠামো ত্বরণে বা ইউনিফর্ম এক্সিলারেশনে গতিশীল থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি এই নিয়ে আপনার ফোনটা মনে হয় 10 বার কাটলাম। একটা ক্লাস আছে, আমি ক্লাসটা শেষে কল দিই আপনাকে কাইন্ডলি। জি, মানে আমি এই নিয়ে তো আপনার ফোনটা 10 বার কাটলাম, মানে অলরেডি কাটলাম। আমি একটু ক্লাসটা শেষ করে ফোন দিই আপনাকে কাইন্ডলি। জি জি। আচ্ছা, পরম প্রসঙ্গ কাঠামো। পরম প্রসঙ্গ কাঠামো বলা হচ্ছে যে প্রসঙ্গ কাঠামোটা স্থির, অর্থাৎ যেটা হচ্ছে যে একদম কি থাকে, রেস্টে থাকে, তাকে আমরা বলছি পরম। তো সাধারণত পরম প্রসঙ্গ কাঠামো বলে কিছু এক্সিস্ট করে না রিয়েল ওয়ার্ল্ডে, বিকজ কোনো কিছুই পরম না, সবকিছুই মুভ করতেছে। তো পরম প্রসঙ্গ কাঠামো বলে কোনো কিছু নাই। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তো পরম প্রসঙ্গ কাঠামো বা অ্যাবসলিউট রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে যদি আমরা কিছু মাপি, সেটা স্থির থাকলে স্থিতি, গতি থাকলে গতি। বাট মহাবিশ্বে অ্যাকচুয়ালি সবাই কি গতিশীল আছে, তাই সেটাকে আমরা বলছি আপেক্ষিক প্রসঙ্গ কাঠামো বা রিলেটিভ রেফারেন্স ফ্রেম। এই রিলেটিভ রেফারেন্স ফ্রেমে আমরা বলছি যে যদি আমার মহাবিশ্বের যত প্রসঙ্গ কাঠামো আমরা মাপতে পারবো, তারা সবাই আসলে রিলেটিভ, তারা কেউই হচ্ছে মানে অ্যাবসলিউট না, তাদের মধ্যে কেউই হচ্ছে যে আমাদের পরম না। লজিক বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, আজকের পর এতটুকু। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ, স্লাইডগুলো দিয়ে দিচ্ছি। আর কোনো প্রশ্ন? ফ্রিকশন কি সিউডো ফোর্স? না। আর কারো কোনো প্রশ্ন নেই? তাহলে ভাই আজকে ক্লাস এই পর্যন্তই। কালকে আমাদের গতির হচ্ছে যে কি বলে এটাকে, পরন্ত বস্তুর গতির হচ্ছে যে লাস্ট ক্লাস। তো পরন্ত বস্তুর গতি লাস্ট ক্লাসটা করলে আমাদের হচ্ছে এই চ্যাপ্টার শেষ। আমরা বলে চলে যাব।
ফোর্থ চ্যাপ্টারটাও আমরা ইনশাল্লাহ ঈদের আগেই কমপ্লিট করে ফেলবো। ঈদের আগে আমাদের ফোর্থ চ্যাপ্টারও ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। কারো কোনো কনফিউশন? আমরা অনুভব করি না কেন? বিকজ আমরাও হচ্ছে যে, আচ্ছা তোমাকে জিনিসটা বুঝি কেন আমরা অনুভব করি না। একটা বাস যখন প্রথম চলা শুরু করে তখন তো একটা ধাক্কা ফিল করো না? আর যখন তোমার বাসটা সারাক্ষণ চলতে থাকে তখন তুমি আর ধাক্কা ফিল করো না? কারণ তখন তুমি নিজেকে বাসের সাথে তোমার মস্তিষ্ক হচ্ছে অটোমেটিক্যালি অ্যালাইন করে নেয়। তো এই জন্য হচ্ছে তখন তুমি আলাদা কিছু ফিল করো না। ক্লিয়ার? হ্যাঁ, বায়ো অ্যান্ড ম্যাথ কোর্সের ডিটেলস। আচ্ছা, ম্যাথ কোর্সের ডিটেলস তোমাদের দিয়েছি। ম্যাথে আমি উইকলি 3 দিন পড়াবো, মানডে, ওয়েডনেসডে, স্যাটারডে। এই 3 দিন রমজান মাসের রুটিন 10টা থেকে 11টা রাত। ঠিক আছে, এটা রমজান মাসের রুটিন, রাত 10টা থেকে 11টা। আর আপনাদের হচ্ছে যে এই তো সো ত্রিগোণমিতি চ্যাপ্টারটা আমাদের প্রথম 1 সপ্তাহের মতো ফ্রি থাকবে। ত্রিগোণমিতি চ্যাপ্টার আমরা ফ্রিতে পড়াই, আমরা পেমেন্টে চলে যাব। আর টোটাল কোর্স ফি আমি অলরেডি বলে রাখছি, মনে হয় 4000 সামথিং, আমি ভুলে গেছি কত বলছিলাম। যেহেতু উইকলি 3 দিন আর 2টা সাবজেক্ট, তো সেই হিসাবে এটা ফেয়ার এনাফ মনে হয়েছে আমার কাছে। সো এটাই। আর একটু বেশি বেশি পড়তে হবে, কারণ হিউজ সিলেবাস, ম্যাথ শেষ করা ইজ লাইক এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমি চেষ্টা করবো তাও। এই আর কি কাহিনী। আমি ম্যাথ কোর্সটা নিতাম না, তোমরা অনেক রিকোয়েস্ট করছো বলে নিচ্ছি, মানে আমার এখন আমি কনভিন্স না নেওয়ার জন্য, এই যে তোমরা অনেক বলছো দেখে আমি নিচ্ছি। ওকে, ডান। আর বায়োলজি কোর্স হচ্ছে রোহান নিবে। বায়োলজি কোর্সে রোহানের হচ্ছে আব্বু অসুস্থ, অলরেডি আমাকে সে বলছে। ও হচ্ছে ওর আব্বু কিনা হসপিটালে গেছে, এই জন্য আমি আর কিছু বলি নাই। বায়োলজি কোর্স অলরেডি অনেকে ভর্তিও হয়ে গেছে। বায়োলজি কোর্স হচ্ছে যে তোমার, আমাকে রুটিন দিছিল ওয়েডনেসডে আর ফ্রাইডে, সরি থার্সডে ফ্রাইডে, থার্সডে ফ্রাইডে আমাকে রুটিন দিছিল রোহান। তো রোহান আসুক, তারপর আমি আবার কনফার্ম করবো, ঠিক আছে? থার্সডে ফ্রাইডে রাত 10টায় দিছে। ও কার কার কোনো কোয়েশ্চেন? সব ম্যাক্রোস্কোপিক বডি তো নিজের অ্যাক্সিস নাম কি করতে থাকে না ভাইয়া। ইংলিশ ইভিএস শিটটা ভাইয়া হচ্ছে যে আপনি এই মাসেই পেয়ে যাবেন, মানে এই মাসে বলতে হচ্ছে যে একটা একটা করে হলে আমি দিয়ে দিব। ওই গাণিতিক ফিজিক্স বইটা নিয়ে আমি অনেক প্যারায় ছিলাম, আমার বইয়ের সব কাজ আমার একা করতে হয়, তো তো এটা তো কাজ শেষ, আজকে রাতে আর কি দিয়ে দিচ্ছি। তো এটা প্রিন্টে চলে গেছে, এখন আমার কাজ একটু কমছে, এখন আমি মানে আপনাদের বাকি জিনিসগুলোতে ফোকাস করতেছি। তো ইনশাল্লাহ আপনাদের এই বিষয়টা চলে আসবে, টেনশন নেওয়ার কারণ নাই। একটু সরি আমি যে টাইম মতো দিতে পারি নাই, আসলে কাজের প্রেশার অতিরিক্ত হয়ে গেছে। ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ওয়াই আমি ম্যাথ কোর্সটা নিতেও চাই নাই, এগুলো তোমরা তো বুঝো না, বাট মানে একটা কোর্স পড়াই থেকে অনেক প্যারা যায়, ইউ হ্যাভ নো ক্লু আসলে কি পরিমাণ প্যারা নিতে হয়। ওকে আচ্ছা, আল্লাহ হাফেজ। বায়োলজি বুকের ডিটেলস, বায়োলজি বুক হচ্ছে 15 তারিখ আসবে। ভাই অ্যাবসলিউট ডিফারেন্স ফ্রেম না থাকতে এটা কথা মতো হতে আসলো কেন? ও আচ্ছা আচ্ছা, মানে এটা থিওরিটিক্যাল বিষয় ভাই, হুমায়রা থিওরিটিক্যাল বিষয়। গ্যালাক্সি কিভাবে মুভ করে সেটা আজকের লেকচারের সাথে রেলেভেন্ট কিভাবে বুঝতেছি না।